200 বছর আগে পুরুলিয়ার ঐতিহ্যবাহী মিত্তির বাড়ির কুলদেবী মনসা একদিন হঠাৎ জ্বলে উঠেছিল। মা নাকি রুষ্ট হলে এইভাবেই জ্বলে ওঠেন। সেই দিনই ছিল মিত্তির বাড়ির বংশধর মহেন্দ্রনাথের ফুলশয্যা। বেহুলা লক্ষিন্দরের গল্প যেন ফিরে এলো। মায়ের চেলা জানলার নিচের ফুটো দিয়ে ঢুকে সে রাত্রে মহেন্দ্রনাথকে কামড়ালো। তারপর সব শেষ। কাহিনী এখন বর্তমানে। মিত্তির বাড়ির নবীন সদস্যরা শহর থেকে বাড়িতে ফিরছে বিশ্বহরির পূজা উপলক্ষে। কাহিনীর আরো গভীরে যাওয়ার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। মনে রাখবে, তোমাদের একটা লাইক অ্যান্ড কমেন্ট এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে। বোঝার সুবিধার্থে কিছুটা পরিচয় দেয়া যাক। মিত্তির বাড়ির 3 ছেলে, বড় ভাই অবিনাশ, মেজ ভাই অনিমেষ আর ছোট ভাই অখিলেশ। তাদের একমাত্র বোন অপর্ণা এবং তার হাজবেন্ড জয়ন্ত। অবিনাশের স্ত্রী অপালা এবং একমাত্র ছেলে অভিরূপ। বাকিটা কাহিনী এগোতেই জানতে পারবো। মেজ ভাই অনিমেষের ছেলে তথাগতর সাথে রাজনন্দিনীর 6 মাস হয়েছে বিয়ে হয়েছে এবং নতুন বউকে নিয়ে সে এসছে দেশের বাড়িতে, তাই এখানে আবার বরণ করেই তাকে তোলা হচ্ছে। রাজনন্দিনীকে সকলে রাজি বলেই ডাকে। সে কলেজে পড়ায়। ছোট ভাই অখিলেশের একমাত্র ছেলে বিকাশ, আর এই হলো রাজির একমাত্র ননদ অপা। মহেন্দ্রনাথের ঘরটা 200 বছর ধরেই বন্ধ থাকে, তাই রাজি বিকাশকে অনুরোধ করে যে সেই ঘরটা সে দেখতে চায়। এরপর বনেদি বাড়ির অনেক ধরনের রিচুয়ালস করে রাজিকে ভেতরে নিয়ে যাওয়া হয়। সোজা যায় রাজি ঠাকুর মন্দিরে। সেখানে আছে 200 বছরেরও পুরনো সেই মনসা মায়ের মূর্তি। কুলপুরোহিত ভবানী ঠাকুর রাজিকে বলে আজকের পুজোটা সে যেন করে। তবে রাজি যে ঠাকুরে বিশ্বাসী নয়, যে কথাটা তার শ্বশুর সবার সামনে বললে রাজি একটু অপ্রস্তুত হয়ে পড়ে। তবে ভবানী ঠাকুর বলে, যখন তোমার মন থেকে সত্যি করে ইচ্ছে করবে তখনই তুমি পুজো করো। এদিকে সকলের লাঞ্চের টাইম পেরিয়ে যাওয়ায় বড় ভাই অবিনাশ সকলকে একটু তাড়াহুড়ো করতে বলছে। তখনই ভবানী ঠাকুর অপাকে ডেকে বলে, ছোট থেকে তুই কত ঠাকুরের পুজো করবি, আরতি করবি বলে কান্নাকাটি করতিস, তখন তো করতে পারতিস না, তবে আজকে মায়ের পুজোটা তুই কর। অপা ভয়ে ভয়ে পঞ্চপ্রদীপটা হাতে তুলে নেয়। তবে মায়ের সমস্ত মন্ত্র তাকে বলে দেয় রাজি। আসলে রাজি কলেজে বাংলা পড়ায় এবং সমস্ত মায়ের মন্ত্র তার সিলেবাসেই ছিল, যেটা শুনে সকলেই তার খুবই প্রশংসা করে। এরপর বড়রা দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে লাগলে ছোটরা সবাই ওপরে চলে যায় এবং সেই 200 বছরের মহেন্দ্রনাথের সেই পুরনো ঘরটা আজও বন্ধ থাকে। সেই ঘরটা দেখার জন্যই সবাই ওপরে আসে। তবে এই ঘরটা কখনোই খোলা হয় না। সবাই মনে করেন মায়ের চেলা হয়তো এই ঘরটাই থাকে। রাজি একটু কৌতূহলবশত এই ঘরের দরজাটা খুলতে গেলে তথা তাকে আটকায় এবং বলে 2 বছর আগে এক ব্যক্তি এই দরজাটা খোলার চেষ্টা করেছিল, তবে 2 দিন পরেই সে এক অজ্ঞাত কারণে নিজেকে শেষ করে ফেলে। তখনই সেখানে রাজির শ্বশুরমশাই অনিমেষ চলে আসে এবং ধমকে সকলকে নিচে যেতে বলে। এরপর বাড়ির কাজের মেয়ে দুর্বা সেখানে আসে এবং বাইরে থেকে ওই ঘরটার পুজো দিয়ে সে চলে যায়। ঠাকুর দালানে একটা ঝামেলার আওয়াজ পেয়ে সবাই দৌড়ে নিচে গিয়ে দেখে অপর্ণা তার চেনা পরিচিত এক প্রমোটারকে নিয়ে এসছে, যে পুজো চলাকালীনই সব জায়গার মাপঝোঁক করছিল, তাই ভবানী ঠাকুর একটু রুষ্ট হয়। তবে অপর্ণা বলে যে সেও এই বাড়ির মেয়ে, তাই তারও এই বাড়ির ডিসিশন নেওয়ার অধিকার আছে। এবং এখানেই আমরা জানতে পারি কয়েকদিন আগে ভাই বোনদের মধ্যে বাড়ি বিক্রি নিয়ে কথা উঠেছিল এবং তারপরেই এই প্রমোটারের সাথে তারা যোগাযোগ করেছে, যে কথা সকলে আজ জানতে পেরে খুবই অবাক হয়। তবে ভবানী ঠাকুর সেকালের লোক, মায়ের পুজোর সময় বিধিনিষেধ তিনি মেনেই চলেন এবং পুজোর সময় এই ধরনের মাপঝোঁক করতে আসায় তিনি খুবই রেগে যান এবং অপর্ণা চিৎকার চেঁচামেচি করে ওঠে। রাজি একটু বুদ্ধির সাথে পিসিমণি অপর্ণাকে শান্ত করে, যেটা দেখে জেঠিমা অপলা তাকে বুদ্ধিমত্তার প্রশংসা করে এবং ভেতরে চলে যায়। সন্ধেবেলা ঠাকুরমশাইয়ের পুজো শেষ হলে রাজি কলকাতা থেকে আনা মিষ্টি নিয়ে আসে ঠাকুরমশাইয়ের জন্য এবং তার সাথে কথা বলতে বলতে সে জানতে পারে যে 200 বছর আগে মহেন্দ্রনাথের সাথে কি হয়েছিল। তবে মা মনসা তখন কেন রুষ্ট হয়েছিলেন সে কথা কেউ জানে না।
ঠিক তখনই সেখানে ড্রিঙ্কস করে চলে আসে এ বাড়ির বড় ছেলে অভিরূপ এবং তাকে ওই অবস্থায় দেখে ঠাকুরমশাই ভিতরে যেতে বলেন এবং খুবই রেগে ওখান থেকে চলে যান। রাজি ও অভিরূপকে দেখে একটু অবাক হয়। রাজিকে ভবানী ঠাকুর এই কয়েকদিন একটু সাবধানেই থাকতে বলেছিল। রাজি ঘরে ঢুকেই একটা গর্ত দেখতে পায় এবং তার মহেন্দ্রনাথের কথাটা মনে পড়ে যাওয়ায় সেই গর্তটা একটা কাপড় দিয়ে বুঝিয়ে দেয়, যেটা দেখে তথা সবটাই বুঝতে পারে এবং রাজিকে জড়িয়ে ধরে। এদিকে দেখানো হয় রাতের অন্ধকারে বাড়ির পুরনো চাকর ভীম দরজা খুলে বেরিয়ে পড়ে এবং যেখানে যাত্রাপালা হচ্ছিল সেখানে কয়েকজন বেদেদের কাছ থেকে কিছু একটা নেয়। তবে কি সেটা আমরা পরেই জানতে পারবো। পরের দিন সকাল সকালই সবাই মা মনসার স্নান যাত্রার জন্য বেরিয়ে পড়ে। আর সামনের পুকুর থেকেই নাকি এই বাড়ির পূর্বপুরুষেরা উদ্ধার করেছিল মা মনসার এই মূর্তি। তাই দেবীকে এই পুকুরেই প্রত্যেকবার স্নানের জন্য নিয়ে আসা হয় এবং অভিরূপকে দেখানো হয় সকাল সকাল এই পুকুরেই স্নান করে উঠে দেবীকে প্রণাম জানাচ্ছে। তবে এই পুজোর রিচুয়ালসে তার থাকার কোনো অধিকার নেই, কারণ অভিরূপ একবার ড্রিঙ্কস করে পুজোতে এসেছিল, যার পর থেকে তার বাবা তাকে আর পুজোর সময় আসতে দেন না। অভিরূপ মাকে প্রণাম করে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। তারপর প্রথা অনুযায়ী বাড়ির সকল মহিলারা মাকে স্নান করিয়ে বাড়িতে ফেরে। রাজি স্নান সেরে ছাদে ওঠে এবং সে লক্ষ্য করে বাড়ির পেছনের বাগানে বিকাশকে কয়েকজন পাওনাদারেরা এসে টাকা আদায় করার জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে সেই প্রমোটারকে দেখানো হয় যে সারা বাড়ি মাপঝোঁক করছিল। তখনই সে পৌঁছে যায় মহেন্দ্রনাথের ঘর পর্যন্ত এবং সেখানে তাকে তাড়া করে একটা বিষধর নাগ। আর ওই প্রমোটার ভয় পেয়েই পুরনো একটা বাক্স দিয়ে তার ওপরে চাপা দিয়ে দেয়, যার ফলে নাগটি মারা যায়। যে কথাটা জানতে পেরে অভিরূপ খুবই রেগে যায় এবং প্রমোটারকে অনেক মারধর করে। সবাই মিলে অভিরূপকে ঠান্ডা করার চেষ্টা করে, কিন্তু অভিরূপ খুবই রেগেছিল। সে বলে মায়ের চেলাকে মেরে কেউ পার পাবে না, এই বাড়িতে অনিষ্ট ঘটবে। তার বাবা অভিরূপকে কখনোই বিশেষ পছন্দ করে না, আর অভিরূপের এই হেন ব্যবহারে তার বাবা তাকে চড় মেরে বাড়ি থেকে বের করে দেয়। সন্ধে আরতি করতে গিয়ে ভবানী ঠাকুর লক্ষ্য করেন মা হঠাৎ করেই জ্বলে উঠেছে, যেটা দেখে বাড়ির সকলেই খুবই ভয় পেয়ে যায়। ভবানী ঠাকুর মনে করে মাকে শান্ত করা দরকার, তাই চামরটা সে খুঁজে যাচ্ছিল। ভবানী ঠাকুর সকলকে উপদেশ দেয় যে সকলে যাতে একসাথেই এখানে দাঁড়িয়ে থাকে, কেউ যাতে আলাদা না হয়। সে যতক্ষণ চামরটা নিয়ে আসছে ততক্ষণ যেন সবাই একসাথেই থাকে। এই বলে চামরটা আনতে ভিতরের ভাড়ার ঘরে ঢুকলে সেখানে সে লক্ষ্য করে মায়ের মূর্তি, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণ পরেই ওই ঘর থেকে উদ্ধার হয় ভবানী ঠাকুরের নিস্তেজ দেহ। ভবানী ঠাকুরের হাতে সাপের কামড়ের দাগ স্পষ্ট। ভবানী ঠাকুরকে তড়িঘড়ি বাইরে নিয়ে এসে ডাক্তার ডাকা হয়, তবে ততক্ষণে সব শেষ। তবে বাড়িতে তখনই দুজন বহুরূপী ঢুকে পড়ে এবং বলতে থাকে মায়ের প্রকোপেই এটা হয়েছে। এক মনসারূপী বহুরূপী বাড়িতে ঢুকে পড়ে এবং রাজিকে ডাকে বেহুলা বলে, যেটা শুনে রাজির শাশুড়ি মা খুবই ভয় পেয়ে যায় এবং সে বারংবার বলে তোদের সর্বনাশ নিশ্চিত, যেটা শুনে সকলেই খুবই ভয় পেয়ে যায়। রাজির শাশুড়ি মা খুবই ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ কলকাতা যাওয়ার জন্য জিদ করতে থাকে। তবে রাজির শ্বশুরমশাই কলকাতায় যেতে চায় না। তিনি বলেন এই বিপদের দিনে বাড়ির সকলকে সে একা রেখে চলে যেতে পারবে না। এই মায়ের পুজো কখনো বন্ধ রাখতে নেই, তাই পুজোর জন্য নিয়ে আসা হয় নতুন ঠাকুর মশাই। পুজো শুরু হয়। তবে অভিরূপ বাড়িতে ফিরে ভবানী ঠাকুরের কথা শুনে খুবই রেগে যায়, বলে তোমাদের লোভের জন্যই এই সব হয়েছে এবং তোমরাই প্রমোটারকে ডেকে বাড়ির মাপঝোঁক শুরু করেছিলে, শুধু টাকার জন্য সম্পর্ক রাখো। এ কথা শুনে খুবই রেগে যায় অপর্ণা এবং বাড়ি ছেড়ে তখনই চলে যাওয়ার চেষ্টা করে। তবে অভিরূপ তাদের বলে যে তোমরা কোনোভাবেই যেতে পারবে না, তোমাদের আমি আটকাবো, তোমরা গেলে আরও বিপদ হবে। তবে আর কোনো কথায় কান না দিয়ে অপর্ণা তার হাজবেন্ড জয়ন্তকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে গেলেও অপর্ণা আর জয়ন্ত খুব বেশি দূর যেতে পারে না। কিছু দূর গিয়েই তারা গাড়ির সামনে কিছু একটা দেখে, তারপরে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটে যায়।
সকাল হতেই অভিরূপকে ভীম ডাকতে এসে জানায় তাদের পিসি মশাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারা হসপিটালে ভর্তি আছে। অভিরূপ সেখানে গেলেই তার মা তাকে কষিয়ে চড় মারে, বলে তুই মুখ দিয়ে যা বলবি সেটাই ঘটে যাবে, তুই ওদের সম্বন্ধে যা যা বললি সব মিলে গেল, এবার তোর শান্তি হলো তো? অ্যাক্সিডেন্টের তদন্ত করতে সেখানে এক অফিসারও এসে উপস্থিত হয়। তখনই ডক্টর এসে তাদের জানায় যে অপর্ণা কোমায় চলে গেছে এবং তার হাজবেন্ড জয়ন্ত খুবই ক্রিটিক্যাল, তবে জয়ন্ত এখনো অজ্ঞান অবস্থায় আছে। তাই অফিসার ডক্টরকে বলে জয়ন্তর জ্ঞান ফিরলে সবার আগে যেন তাকেই খবর দেওয়া হয়। সকলেই বাড়িতে ফিরে আসে এবং সন্ধেবেলায় জয়ন্তর জ্ঞান ফেরে এবং অফিসারের সামনে সে বলতে পারে যে গাড়ির সামনে সেদিন মা মনসা ছিল, যেটা শুনে অফিসারও খুব ঘাবড়ে যায়। তবে জয়ন্ত এটুকু বলেই প্রাণ হারায়। অফিসার তাদের বাড়িতে খবর দিয়ে সবটা জানায়। তখন মায়ের পুজো চলছিল, তবে ঠাকুর মশাই কথা জানতে পেরে পুজো বন্ধ করে দেয়। তিনিও খুবই ভয় পেয়ে যান। তিনি বলেন মায়ের পুজো বন্ধ করে দিন, আমি আর পুজো করতে পারবো না। তবে এ বাড়ির জামাই জয়ন্ত অন্য গোত্রের, তাই জয়ন্ত মৃত্যুতে পুজো বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আর এই মায়ের পুজো একবার শুরু হলে বন্ধ করার নিয়ম নেই। তবে ঠাকুরমশাই কোনো কথাই মানতে চান না, তিনি ওখান থেকে চলে যেতে চান। তখনই সেখানে অভিরূপ চলে আসে এবং বলে মায়ের পুজো কিছুতেই বন্ধ হবে না, আমি করব মায়ের পুজো। এ কথা শুনে বাড়ির সকলে খুবই অবাক হয়। পরপর ঘটে যাওয়া ঘটনায় রাজি খুবই ঘাবড়ে গেছিল, তাই তাকে সান্ত্বনা দিচ্ছিল তথা এবং বলছিল আজ রাতে সে থাকবে না, কারণ কলকাতায় যেতে হবে তার পিসে জয়ন্তকে নিয়ে দাহ করার জন্য। তখনই অপা তাদের ডাকতে আসে। আসলে অভির পুজো করার ব্যাপারটা তার বাবা কিছুতেই মেনে নিতে পারছিল না, বারংবার তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু অভি নাছোড়বান্দা, সে পুজো দেবেই। অভি বলে যদি শ্রদ্ধা থাকে তাহলে সবাই মায়ের পুজো দিতে পারে, তার জন্য তাকে পুরোহিত হওয়ার প্রয়োজন নেই। বারংবার সকলে বুঝিয়েও অভিকে কিছুতেই পুজো দিতে আটকাতে পারে না। এদিকে অপালা ঘরে গিয়ে ওষুধ খাচ্ছিল, তখনই অবিনাশ সেখানে চলে আসে এবং অপালাকে বলে অভিরূপকে আটকাতে। তখন অপালা বলে যে 200 বছরেও যেটা হয়নি সেটা তুমি করেছো, এবারে তার ফলভোগ তোমাকেই করতে হবে। এদিকে অভিরূপ ঘরে গিয়ে মায়ের পুজো করার জন্য তৈরি হচ্ছিল, তখনই বাইরে থেকে অবিনাশ দরজাটা আটকে দেয়। অভিরূপ ঘরের মধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, যেটা শুনে সকলেই নিচে আসে এবং জানতে পারে যে অবিনাশ দরজা আটকে দিয়েছে। তাকে সকলে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অবিনাশকে মোটেই বোঝাতে কেউই পারে না। তখনই দৌড়ে যায় রাজি দরজা খোলার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে দেখে ভীম দরজা খুলে দিয়েছে এবং বলছে যে যাও মায়ের পুজো দাও। অভিরূপ পরম শ্রদ্ধার সাথেই মায়ের পুজো দেওয়া শেষ করে। অবিনাশ ওপর থেকেই সবটা দেখে, কিন্তু নিচে আসে না। এদিকে পুজো শেষ হলে সকলকে প্রসাদ দিচ্ছিল রাজি। তখনই সেই বহুরূপী আবার বাড়িতে ঢুকে পড়ে এবং সকলকে আরও ভয় দেখাতে শুরু করে, যেটা রাজি বুঝতে পারে। এবং বহুরূপী বাড়ি থেকে বেরিয়ে গেলে সে ওপর থেকে তাদের লক্ষ্য করে এবং দেখে যে দুজন বহুরূপী একই সাথে তাদের বাড়িতে ঢুকেছিল এবং তারা জঙ্গলের দিকে কোথাও দৌড়ে ছুটে চলেছে। সে বুঝতে পারে তাদের ভয় দেখানোর জন্যই তারা চক্রান্ত করছে। রাজি মনে করে অভিরূপী হয়তো এদের নিয়ে এসেছে। সে অভিরূপীর ঘরটা সার্চ করতে চায়, তাকে সাহায্য করতে হবে। তখনই সেখানে অভিরূপ চলে আসে এবং ধমকে অপাকে সেখান থেকে বের করে দেয় এবং রাজিকে বলে আমার ব্যাপারে অধিক কৌতূহল কিন্তু ভালো নয়। রাত হয়ে যায় তথা কলকাতা থেকেই রাজির সাথে কথা বলে। একটা আওয়াজে রাজি ওপর থেকে একটু উকি মেরে দেখার চেষ্টা করে। তখনই এক বৃদ্ধা মহিলাকে সে দেখে যে অবিনাশের কাছে টাকা চাইছে। অবিনাশ খুবই ঘাবড়ে যায় ওই বৃদ্ধাকে দেখে এবং তাকে নিচে আসতে বলে, যেটা দেখে রাজিও খুবই অবাক হয়। এরপর রাজি নিজের ঘরের দিকে ফিরছিল, তখনই সে লক্ষ্য করে অপার ঘরের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং রাজি একটু এগোতেই সে ওখান থেকে পালিয়ে যায়।
রাজি অপার ঘরের সামনে লক্ষ্য করে আলতা পরা পায়ের ছাপ এবং রাজি অপাকে ডাকতে থাকে। তখন দেখে অপা জ্ঞান হারিয়েছে, তার হাতে সাপের কামড়, যেটা দেখে খুবই ভয় পেয়ে যায় রাজি এবং সকলকে চিৎকার করে ডাকে। সেখানে অভিরূপ চলে আসলে রাজি মনে করে ওই হয়তো এ কাজটা করেছে, কারণ অপাকে আজকে সকালেই সে বকাঝকা করছিল তার সম্বন্ধে কথা বলার জন্য। এরপরে অপাকে নিয়ে তারা বেরিয়ে যায় হসপিটালে যাওয়ার জন্য। তখনই অপার শ্বশুর দুজন বেদের সাথে কথা বলে তাদের থেকে কিছু জড়িবুটি নেয় এবং বলে যে এখানে যখন সে থাকতো তাকে একবার সাপে কামড়েছিল এবং বেদেদের ওষুধ সে একবার খেয়ে সুস্থ হয়েছিল, তবে এটা বাড়ির কেউই জানে না। তাই রাজিকে এই ওষুধটা অপাকে ঝটপট খাইয়ে দিতে বলে। অপাকে হসপিটালে ভর্তি করা হয় এবং অভিরূপ অপাকে দেখতে এসেছিল। অভিরূপকে দেখে রাজি আরও রেগে যায় এবং চিৎকার করতে শুরু করে এবং জানায় যে রাত্রিবেলা সে তাকেই হয়তো অপার ঘরের বাইরে দেখেছিল। অভিরূপ চুপ করে থাকে, কোনো প্রশ্নের উত্তর দেয় না। পুলিশও ঘটনাস্থলে এসে হাজির হয়েছিল। তাই রাজি তাকে জানায় যে অভিরূপকে তার সন্দেহ হয়, তাই তার ঘরটা যেন সে চেক করে দেখে। এরপর অফিসারও তার কথা মতো ঘরটা চেক করতে যায় এবং ঘরের মধ্যেই একটা আলমারির ওপরে সে একটা বাক্স দেখতে পায় এবং বাক্সটা খুলতেই একটা বিষধর ফনা তুলে এগিয়ে আসে, যেটা দেখে ওপর থেকেই পড়ে যায় ওই অফিসার এবং হাতে চোট পায়। তবে অভি সাপটাকে নিজের হাতে নিয়ে নেয় এবং জানায় এটি তার পোষা। তখনই সেখানে তথা চলে আসে এবং সে মনে করে অপাকে হয়তো সেই সাপ দিয়ে কামড় দিয়েছে, তাই সে অভির কলার টেনে ধরে আর অভিও সাপটাকে দিয়ে তাকে একটু ছোবল দিয়ে দেয়। তবে এই সাপটার বিষ দাঁত ভেঙে দিয়েছিল অভি, তাই তার কোনো কাজই হয় না সেটা সে ভালো মতোই জানে। সকলেই অভির এই কাণ্ড দেখে খুবই রেগে যায়। তবে রাজি মনে করে যে সাপ বুঝতে পারে সে অন্য সাপও নিয়ে আসতে পারে বাড়িতে, তাই কোনো মতেই তাকে সন্দেহের বাইরে রাখা যায় না। এদিকে অভিকে দেখানো হয় কাজের মেয়ে দুর্বাকে এসে সে বলছে, তোমাকে যেটা রাখতে দিয়েছিলাম সেটা ঠিকভাবে রেখেছো তো? মাথা নেড়ে ভয়ের চোটে হ্যাঁ বলে দুর্বা। অভি আবার মায়ের পুজো দেওয়া শুরু করে। তখনই হসপিটাল থেকে ফোন আসে যে অপার জ্ঞান ফিরেছে। রাজি হসপিটালে যাওয়ার আগে দুর্বাকে বলে যায় যে অভির ওপর নজর রাখতে। হসপিটালে গিয়ে রাজি অপাকে জিজ্ঞাসা করে সেদিন কি ঘটেছিল রাত্রিবেলা। অফিসারও তখন চলে এসেছে। তখন অপা সকলকে জানায় সেদিন তার ঘরের দরজা হঠাৎ করে খুলে যায় এবং সে লক্ষ্য করে মা মনসা এসে দাঁড়িয়েছে তার সামনে এবং তখনই তার মুখে ছাই ভস্ম এসে পড়লে সে চোখটা বন্ধ করে নেয়। তবে হঠাৎ করেই তাই বুঝতে পারে তার হাতে কিছু একটা কামড়ে দিয়েছে। তারপর তার আর কোনো জ্ঞান ছিল না। তথাগত তার ছোট কাকা অখিলেশকে ফোন করে জানায় অপার জ্ঞান ফিরেছে এবং সে যে চোখের সামনে মা মনসাকে দেখতে পেয়েছিল সেটাও জানায়। বিকাশ পাশ থেকে সবটা শোনে, তারপর দৌড়াতে থাকে জঙ্গলের মধ্যে দিয়ে আর পৌঁছে যায় ওই বহুরূপীগুলোর কাছে। আসলে বিকাশই এই বহুরূপীদের টাকা দিয়েছিল যাতে তারা বাড়ির সকলকে ভয় দেখায়। অপাকেও দেবী মনসা দেখা দিয়েছিল। এ কথা শুনে দৌড়ে বিকাশ এখানে আসে আর ওই মহিলাকে বলে সে কেন তার বোনকে ভয় দেখাতে গেছিল। তবে ওই মহিলা জানায় সে এরকম কোনো কাজই করেনি। এ কথা শুনে বিকাশ খুবই অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরেই তথার কাছে বাড়ি থেকে ফোন আসে এবং সে জানতে পারে যে অভিও মারা গেছে। ওই বন্ধ ঘরের সামনেই অভির মৃতদেহ পড়ে থাকতে দেখেছে ভীম আর দুর্বা। তার হাতেও ছিল সাপের কামড়ের দাগ। একমাত্র ছেলেকে হারিয়ে নিঃস্বর মতো বসেছিল অবালা। বাড়ির সকলেই খুবই কান্নাকাটি করছিল। তখনই সেখানে বেদে বস্তির থেকে সেই বৃদ্ধা আসে এবং অভির মৃতদেহটা নিয়ে যাওয়ার জন্য দাবি করতে থাকে সকলে, কারণ সাপে কাটা মৃতদেহ নাকি জলে ভাসিয়ে দিতে হয়। তবে মিত্তির বাড়ির বড় ছেলে, তাই তার দেহকে তারা কোনোভাবেই জলে ভাসাতে দেবে না, তাই তাদের মুখের সামনেই না বলে দেয়। এদিকে অফিসার তাদের জানায় যে প্রথমে এই দেহটাকে তারা নিয়ে পরীক্ষা করবে, তারপরে সব কিছু হবে। একথা শুনে বেদেরা খুবই রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। ছেলের এরকম পরিণতি দেখে অবিনাশের মাথা ঘুরে যায়, সে ঘরে চলে যায়।
রাজি যায় অবিনাশের জন্য নুন চিনির জল আনতে। তখনই দুর্বার কাছে জানতে পারে দুর্বা ফল কেটেছে বড় মাকে খাওয়ানোর জন্য। আসলে কিছুদিন থেকেই বড় মা কড়া কড়া ওষুধ খাচ্ছে এবং সে যে ইউনিভার্সিটিতে পড়ায় সেখানেই মাথা ঘুরে একদিন পড়েও গেছিল। অন্যদিকে ভীম অবিনাশকে বারংবার দোষারোপ করে। সে মনে করেছে যে অবিনাশী বোধহয় রাগ করে অভিকে মেরে ফেলেছে। তখনই নুন চিনির জল নিয়ে দরজার বাইরে এসে দাঁড়িয়ে পড়ে রাজি এবং সে শুনতে পায় যে ভীম বলছে ৩৫ বছর ধরে তোমার জন্য শেকড় নিয়ে আসছি বেদেদের কাছ থেকে, কিন্তু তুমি কোনোদিন বাবা হতে পারবে না। বাইরে কেউ একটা এসেছে এটা বুঝতে পেরে অবিনাশ তাকে চুপ করতে বলে। তারপর দরজা খুলে দেখে সেখানে দাঁড়িয়ে আছে রাজি। তবে রাজি কিছু না বলে ওখান থেকে চুপচাপ চলে যায়। রাজি দরজার বাইরে দাঁড়িয়ে ভীমের সব কথাই শুনেছিল, তাই অফিসারের কাছে সে একটা হেল্প চায়। সে অফিসারকে বলে যে অভির ব্লাড গ্রুপটা তাকে জানতে হবে এবং অফিসারকে বলে জঙ্গলের মধ্যে দুজন বহুরূপী আছে, তাদেরকে ধরতে হবে, তারা অনেক কিছুই জানতে পারে এ ব্যাপারে। বিকাশ আড়াল থেকে রাজির কথা শুনে ফেলে এবং জঙ্গলে থাকা সেই বহুরূপীদের সেখান থেকে পালাতে বলে দেয়। ওই বহুরূপীরা জঙ্গল থেকে পালাতে থাকে, তবে বেশি দূর যেতে পারে না, পুলিশের হাতে ধরা পড়ে। দিকে আমরা দেখব ওই বৃদ্ধার ঘরে পৌঁছে গেছে রাজি এবং সে জানতে চাইছে যে অভি যে অবিনাশী ছেলে নয় সেটা সে কি করে জানলো এবং সে কি অভিকে কোনোভাবে কোনো কথা জানিয়েছিল। ওই বৃদ্ধা তাকে জানায় যে ৩৫ বছর ধরে অবিনাশ পুরুষত্বের ওষুধ নিচ্ছে বেদেদের কাছ থেকে এবং ভীম এসে প্রত্যেক মাসে ওই ওষুধ নিয়ে যায়। এ কথা শুনে রাজি খুবই অবাক হয় এবং ওই বৃদ্ধার কাছে জানতে চায় সে কি কোনোভাবে দায়ী অভির মৃত্যুর জন্য। ওই বৃদ্ধা তাকে জানায় অভি তো তারই হাতে জন্ম নিয়েছে, সে কিভাবে অভিকে মারবে। এরপর অভির জন্মের ইতিহাস খুলে বলে। ওই বৃদ্ধা একজন দাই মা। অভি হলো ভীমের ছেলে, যাকে প্রসব করিয়েছে ওই বৃদ্ধা। তবে বাচ্চার জন্ম দেওয়ার পর ভীমের স্ত্রী মারা যায় এবং টাকার বিনিময়ে অভিকে কিনে নেয় অবিনাশ, কারণ নিঃসন্তান হলে সবাই তার দিকে আঙ্গুল তুলবে। ওই বৃদ্ধার কাছে এইসব কথাই শুনছিল। তখনই রাজিকে খুঁজতে খুঁজতে চলে আসে তথা তাকে বলে তোমাকে কত খুঁজছি, তুমি এখানে এসে বসে আছো, চলো বাড়ি ফিরে চলো। এই বলে হাত ধরে টানতে থাকে রাজিকে এবং জানায় যে আজ রাতেই মায়ের বিসর্জন হবে। কিন্তু রাজি কোনোভাবেই রাজি হয় না, বলে আজ তুমি মায়ের বিসর্জন দিয়ে দেবে এই ঘটনার জন্য, তবে তারপরেও যদি মৃত্যুলীলা না থামে তখন তুমি কাকে বিসর্জন দেবে। তবে এর কোনো উত্তর ছিল না তথার কাছে। এরপর দুজনেই বাড়ি ফিরে যায়। তবে আজ রাতে আর ঘুম আসছিল না রাজির। তবে একটা নুপুরের আওয়াজ শুনে সে ঘর থেকে বেরোয় এবং আওয়াজটা খেয়াল করতে থাকে, তবে কোথাও কিছু দেখতে পায় না। তখনই সে লক্ষ্য করে যে মায়ের গায়ে একটা নাগ রয়েছে, যেটা দেখে সে খুবই অবাক হয়। এরপর এই ঠাকুর দালানেই অজ্ঞান অবস্থায় রাজিকে খুঁজে পাওয়া যায়। রাজির জ্ঞান ফিরলে তার কিছু একটা মনে পড়ে এবং সোজা চলে যায় ঠাকুর দালানে, কিছু একটা খুঁজতে থাকে। তথা জানতে চায় সে কি খুঁজছে, তবে সে কিছুই বলে না। তখনই রাজি হঠাৎ করেই বলে সে আজ মায়ের পুজো দেবে, যেটা শুনে তথা খুবই অবাক হয়। এই একই কথা রাজি ভেতরে গিয়ে জানালে সকলে খুবই অবাক হয়, কারণ বাড়ির ছেলে মারা গেছে, তাহলে তারা পুজো কিভাবে দেবে। সবাই যখন রাজিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, রাজি তখন জ্যাঠামশাই অবিনাশকে বলে যে দাদা ভাইয়ের সত্যিটা এবার বলে দিন। কথাটা শুনে অবিনাশ একটু ঘাবড়ে গেলেও অপালা বলে ওঠে অভি ভীমের ছেলে, আমাদের কোনো সন্তান নেই। যেটা শুনে সকলে খুবই অবাক হয়, কারণ কেউই এই সত্যিটা জানতো না। আজকে অপার ডিসচার্জ, তাই তাকে রাজি আর তথা গিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তখনই তারা লক্ষ্য করে বাড়ির বাইরে পুলিশের গাড়ি, যেটা দেখে তারা ভিতরে ঢুকে যায় এবং সেখানে গিয়ে তারা জানতে পারে পুলিশ ওই বহুরূপীগুলোকে ধরেছে এবং তারাই বিকাশের নাম নিয়েছে। বিকাশ কাঁদতে কাঁদতে তার বাবাকে জানায় যে সে চায় বাড়িটা বিক্রি হয়ে যাক, কারণ বাজারে তার অনেক ধার হয়েছে, সেই টাকাগুলো শোধ দিতে হবে, না হলে তারা এসে তাকে বারংবার ধমকি দিয়ে যাচ্ছে।
তাই সেই বহুরূপীগুলোকে টাকা দিয়ে ভয় দেখিয়েছিল বাড়ির সকলকে, যাতে তাড়াতাড়ি তারা বাড়িটা বিক্রি করে দেয়। খনি অফিসার জানায় ওই মেয়েটি যখন মনসা সেজে হঠাৎ করেই অপর্ণার গাড়ির সামনে চলে আসে, অপর্ণা তাকে দেখে ভয় পেয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং তার ফলেই মারা যায় জয়ন্ত। কথা শুনে খুবই রেগে গিয়ে বিকাশকে তার মা কষিয়ে থাপ্পড় মারে। অনিমেষ অফিসারকে জানায় যে এই বহুরূপীগুলোকে ছেড়ে দিতে, কারণ তাদের বিরুদ্ধে তারা কোনো রকম অভিযোগ করছে না। এদিকে জন্মের পর যে ছেলের কোনো অধিকারই পায়নি ভীম, মৃত্যুর পর সেই ছেলের অধিকার পায় মুখাগ্নি করার। কান্নায় ভেসে যায় তার জীবন। এদিকে বাড়ির কাজের মেয়ে দুর্বা রাজির হাতে তুলে দেয় একটা চুটকি। এই চুটকিটাই তাকে রাখতে দিয়েছিল অভি। আজ বাড়িতে সন্ধ্যা আরতি দেয় রাজি এবং পুজোর পরে মাকে বলে যে আমি জানি না কী কারণে তুমি মহেন্দ্রনাথকে নিয়ে গেছিলে, তবে আজকে আমি আবার সেই বেহুলার মতো সাজবো, বাসর ঘর সাজাবো, দেখব তুমি যদি সত্যি বাড়ির সকলকে একে একে নিয়ে গিয়ে থাকো, তাহলে তুমি আমার চোখের সামনে দিয়ে আমার স্বামীকে কিভাবে নিয়ে যাও। রাজির একথা শুনে বাড়ির সকলেই খুবই ভয় পেয়ে যায়। তবে রাজি আর সত্যি নতুন বইয়ের মতো সেজে ওঠে, খাটও সাজায় ফুলসজ্জার মতো। এরপর তথাকে ইশারা করে শুয়ে পড়তে বলে এবং গভীর রাত্রে আমরা দেখব হঠাৎ করে দরজা খুলে যায় এবং সেই ভয়ঙ্কর মনসারূপী মূর্তি এসে সামনে দাঁড়ায়। তখনই তথা উঠে বসে এবং পাশ থেকে বেরিয়ে আসে রাজি। রাজি বলে ওঠে, যুগে যুগে বেহুলা বিধবা হবে না জেঠিমা। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় ৩৫ বছর আগে এবং দেখানো হয় নব দম্পতিকে বাড়িতে বরণ করে তোলা হচ্ছে। তবে ফুলসজ্জার রাতে নববধূ বুঝতে পারে তার স্বামী পুরুষত্বহীন। তবে নববধূকে সে জানায় যে সে ৩ বছর ধরে বেদেদের কাছ থেকে জড়িবুটি খাচ্ছে এবং খুব শীঘ্রই সে সুস্থ হয়ে যাবে। যদি একথা সে বাইরে কারোর কাছে বলে তাহলে তাকে মেরে ফেলে দেবে। এমনিতেও মেয়ে মানুষের ধৈর্য রাখতে হয় এবং তাকে ধমকে চুপ করিয়ে দেয়। তবে দিন যায় মাস যায়, তার অপেক্ষার যেন আর অবসান হয় না। এমনই এক সময় সে এক মধুর বাঁশির আওয়াজ পায়, যেটা শুনে চাতক পাখির মতো ছুটে যায় সেই আওয়াজের দিকে এবং সেখানে এক বলিষ্ঠ পুরুষকে দেখে বাঁশি বাজাতে। তার বাঁশির আওয়াজে সে যেন প্রেমে পড়ে যায়। সে মেয়েটি জানতে চায় আজ রাত যাত্রা হবে, তাকে কি সে যাত্রা দেখতে নিয়ে যাবে? ছেলেটিও রাজি হয়ে যায়। যাত্রা দেখে ফেরার সময় ছেলেটির পায়ে সাপে কামড়ায় এবং স্থানীয় বেদেরা ছেলেটিকে ওষুধ দিয়ে সুস্থ করে তোলে। ছেলেটি মেয়েটির কাছে কথা নেয় যে আজ রাত তাকে যে সাপে কামড়েছে সেটা যেন সে কাউকে না বলে। কোনো মতে ছেলেটি বাড়িতে ফিরে যায়, কিন্তু তার ছিল ধুম জ্বর। মেয়েটি তাকে আস্তে আস্তে সুস্থ করে তোলে। এইভাবেই ছেলেটির প্রতি মেয়েটি আকৃষ্ট হয়ে পড়ে এবং প্রবলভাবে ভালোবেসে ফেলে। তবে যেদিন মেয়েটি ছেলেটিকে ভালোবাসার কথা জানায়, ছেলেটি মেয়েটিকে সাথে সাথেই নাকচ করে দেয় এবং বলে এই ধরনের খারাপ চিন্তা সে যাতে আর মনে না আনে। তবে সাংসারিক জীবনে মেয়েটি ছিল চরম অখুশি, তাই বারংবার ছেলেটিকে সে আটকানোর চেষ্টা করে। তবে ছেলেটি তাকে বারংবার প্রত্যাখ্যান করে এবং একদিন বাড়ি ছেড়ে চলে যায় কলকাতায়। এই ঘটনা এই বাড়িরই বড় বউ অলকা এবং মেজ ছেলে অনিমেষের। অনিমেষ কলকাতায় গিয়ে বিয়ে করে এবং এই পুরনো ঘটনা সে ভুলেই যায়। তবে অলকা কোনোদিনই অনিমেষকে ভুলতে পারেনি। তবে এরই মধ্যে অলকার শরীরে দানা বেঁধেছিল মারণ রোগ। সে কথাই একবার সে অনিমেষকে জানিয়েছিল। তবে অনিমেষ তাকে আবারও প্রত্যাখ্যান করে। অলকা তাকে বারংবার জানায় যে সে চিরপিপাসী, তাকে কেউ কখনো স্পর্শ করেনি, যেটা শুনে আরও রেগে গেছিল অনিমেষ এবং তাকে দূর দূর করে ঘর থেকে তাড়িয়ে দেয়। অলকার প্রতিশোধ স্পৃহা যেন জেগে ওঠে। সে ঠিক করে সে যখন মরবে এবং সব কিছু হারাবে, তাহলে অনিমেষও সব কিছু হারানোর কষ্টটা ভোগ করুক। তাই সে চেয়েছিল তার বংশ নির্বংশ করতে।
তাই একে একে অপা তারপরে তথাকেও সে মেরে ফেলার চেষ্টা করবে ভেবেছিল। সবাই যখন রাজির কাছে জানতে চায় সে কিভাবে বুঝলো যে জেঠিমা এই সব কিছুর জন্য দায়ী, তখন রাজি জানায় সাপ সাধারণত সবার পায়েই কামড়ায়, কিন্তু এখানে সবকটা মৃত্যুতেই সে লক্ষ্য করেছে সাপ সবারই হাতে কামড়েছে। তাই তার মনে হয়েছে সাপ হয়তো কেউ হাতে করে নিয়ে গিয়েই সবার হাতে ছোবল দিয়েছে। যেদিন অপাকে সাপে কামড়েছিল সেদিন অপার ঘরের বাইরে একটা চুটকি পাওয়া গেছিল এবং যেটা অভি পেয়েছিল। অভি সেই চুটকিটা রাখতে দিয়েছিল কাজের মেয়ে দুর্বাকে। সেদিন যখন অভিকে তারা দাহ করার জন্য নিয়ে গেছিল তখন কাজের মেয়ে দুর্বা তার হাতে তুলে দিয়েছিল পায়ের একটা চুটকি। রাজি সেদিনই দুর্বাকে দিয়ে ওই বন্ধ ঘরের একটা নকল চাবি তৈরি করায় এবং সবাই যখন দাহ করতে গেছিল সে তখন ওই ঘরে ঢুকে সার্চ করে। সে দেখে খাটের মধ্যে একটা বেনারসি শাড়ি পরে রয়েছে এবং মায়ের একটা নকল মুকুটও সে দেখতে পায় এবং মনসা মঙ্গলের একটা বড় ছবি দেখতে পায়, যে ছবিগুলো সে দেখেছিল জেঠিমার ঘরে। জেঠিমা নাকি খুব সুন্দর আঁকে এবং এখানে সে লক্ষ্য করে যে লক্ষিন্দরের হাতে একটা বাঁশি আছে, কিন্তু লক্ষিন্দর কি বাঁশি বাজাতে পারে? তখন তার মনে পড়ে যায় তার শ্বশুর মশাই অনিমেষের কথা, সে ভালো বাঁশি বাজায়। খাটের তলায় সে 3টে বাঁশি দেখতে পায় এবং যার মধ্যে ছিল কালাত সাপ। সেই বাঁশিগুলো আজকে অফিসারের হাতে তুলে দেয় রাজি। সেই বাঁশিগুলো দিয়েই অলকা সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিত। বাঁশিগুলো হাতে করে নিয়ে যেত এবং সুযোগ বুঝে বাঁশির মুখের ঢাকনাটা খুলে দিত। কালাত সাপ বেরিয়ে ছোবল দিত, তারপরে আবার ঢাকনা আটকে সে নিয়ে যেত। এইভাবেই সবার হাতে ছোবল দিয়েছিল। ওই ঘরেই অলকার একটা মেডিকেল ফাইল পেয়েছিল যাতে তার মারণ রোগের কথা সে জানতে পারে। রাজি জানতে চায় বৃদ্ধ ঠাকুরমশাইকে সে কেন মারল। আসলে ঠাকুরমশাই অলকাকে ওই বন্ধ ঘর থেকে একবার বেরোতে দেখেছিল এবং বারংবার তাকে সাবধান করেছিল সে যাতে ওই ঘরের দিকে না যায়। অলকার অভিসন্ধি ঠাকুরমশাই কিছুটা আন্দাজ করতে পেরেছিল, তাই তাকে নিজের পথ থেকে সরাতে হয়েছিল তার। রাজি খুবই অবাক হয় যে যেই অভিকে ছোট্ট থেকে বড় করে তুলেছে পরম স্নেহে, তাকে কেন অলকা মারল। অলকা চিৎকার করে বলে, আমি ওকে মারতে চাইনি, কিন্তু ও সেদিন আমার পায়ের চুটকিটা হাতে পেয়ে গেছিল। তারপর ও আমাকে এসে বারংবার বলছিল, মা তুমি এই খেলাটা বন্ধ করে দাও, আমি কাউকে কিছু জানাবো না, কিন্তু তুমি যদি এটা করতে থাকো তাহলে আমার সবাইকে জানাতে হবে। এবং বারংবার অভি ওই পুরনো ঘরটা খুলছিল, যেটা আর সহ্য করতে পারেনি অলকা এবং সব জানাজানি হওয়ার ভয়ে ওকে পথ থেকে সরাতে হয়েছে। এইসব কথা শুনে জ্যাঠামশাই খুবই রেগে যায়, বলে তুমি এই বাড়ির কাল নাগিনী। তখন রাজি আর চুপ করে থাকতে পারে না, বলে দোষ একা জেঠিমার নয়, দোষ অনেকেরই আছে। যে মানুষটি সারা জীবন অপেক্ষা করে কাটিয়েছে স্বামীর ভালোবাসার জন্য, সে এই ধরনের কাজ করতেই পারে। তবে জেঠিমাকে গিয়ে রাজি বলে, তুমি কাউকে ভালোবাসতেই পারো, কিন্তু সেই মানুষটিও যে তোমাকে ভালোবাসবে সেরকম আশা রাখা উচিত নয়। জেঠিমাকে বলে যে তুমি তো সক্ষম ছিলে, তুমি এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে যেতে পারতেই, তুমি কেন এত বছর নষ্ট করেছো। জেঠিমা চুপ করে বসে থাকে। তখন অফিসার জানতে চায় সাপ বিক্রি করা নিষিদ্ধ, তাহলে এই সাপ কোথায় পেয়েছে। তখন রাজি জানায় যে সে কাজের মেয়ে দুর্বার কাছে জানতে পেরেছিল যে জেঠিমা মুরগুমা কলেজে পড়ায়, তাই সে সেখানে খোঁজ নিতে গেছিল। সেখানে একই সাথে 3টে কালার সাপ চুরি গেছিল কেমিস্ট্রি ল্যাব থেকে, আর সাথে সাথে আরেকটা জিনিস চুরি গেছিল, যেটা হলো ফসফরাস। রাজি মায়ের গায়ে হাত বুলিয়ে আসলে তার হাত দুটো সবুজ হয়ে যায় এবং সে বলে এইটাই ফসফরাস। মা জ্বলে ওঠেনি, মার গায়ে ফসফরাস ছড়িয়ে দেওয়া হয়েছিল। তথা খুবই অবাক হয়ে রাজির কাছে জানতে চায়, এটা তুমি কিভাবে জানলে। তখন রাজি জানায় সেদিনকে রাত্রিবেলা তার ঘুম আসছিল না, সে যখন নিচে নেমেছিল আওয়াজ পেয়ে, তখন সে লক্ষ্য করেছিল মায়ের গায়ে একটা নাগ। তবে সেই নাগটা যখন মায়ের গায়ের থেকে চলে যাচ্ছিল তখন মায়ের গায়ের রংটাও চারিদিকে ছড়িয়ে গেছিল।
মায়ের পায়ের ছাপ সিঁড়ি দিয়ে এসে স্পষ্ট দেখেছে। মা যেন তার সন্তানদের রক্ষা করতে নিজেই অপরাধীকে ধরিয়ে দিতে চাইছে। সেই ঘটনার সাথে রাজি নিজের চোখে দেখার পর রাজি মাথা ঘুরিয়ে পড়ে যায়। রাজি বুঝে গেছিল মা আছেন এবং পরম শ্রদ্ধার সাথেই সেদিন মায়ের পুজো করেছিল। এরপর অলকাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এইভাবেই মা যেন নিজের সন্তানদের যুগে যুগে রক্ষা করে আসছেন। কয়েকদিন পর রাজির ছবি সহ এই ঘটনার কথা খবরের কাগজে বেরোয়। এই ঘটনা পড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি রাজিকে ফোন করে বলে তারও এই ধরনেরই একটা অজ্ঞাত ঘটনার কথা জানতে হবে, তাই রাজি কি তাকে সাহায্য করবে। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। মনে হয় খুবই তাড়াতাড়ি সেকেন্ড পার্ট আসতে চলেছে। কাহিনীটা তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। আর সাথে সাথে এটাও জানিও যদি তোমরা অন্য কোনো গল্প দেখতে চাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা ট্রাই করব তোমাদের পছন্দ মতো গল্প দেওয়ার জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের নতুন নতুন গল্পের জন্য। দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো গল্পের সাথে। ততদিনের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।